পাকিস্তানে এক নতুন আইন নিয়ে আসা হয়েছে, আর সেই আইনটি দেখার পর গোটা বিশ্ব রীতিমতো হতবাক। এটাও হতে পারে? পাকিস্তানিরা এটাও করতে পারে? সেখানে কি আদতেও কোনো গণতন্ত্র বলে কিছু রয়েছে? আমরা এর আগেই দেখেছিলাম যে পাকিস্তানি সরকারকে চালায় সে দেশের সেনাবাহিনী। সে দেশের সেনা প্রধান যেটা ঠিক মনে করে সেটাই হয়। সে দেশের সেনা প্রধান যদি মনে করে সেখানকার প্রধানমন্ত্রীকে তুলে জেলে ঢুকিয়ে দেবে, তবে সেটা সে অবলীলাক্রমে করতে পারে। আর এটা বছরের পর বছর ধরে হয়ে আসছে, অর্থাৎ ডিক্টেটরশিপ। আর এবার পাকিস্তান যে আইনটি আনছে সেই আইনটিতে সে দেশের সেনা প্রধান ফিল্ড মার্শাল তাকে একেবারে সর্বোচ্চ জায়গায় বসিয়ে দিয়েছে। নমস্কার, আমি শান্তনু। এনটিভি ডাব্লিউবিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পাকিস্তানের ২৭তম সংশোধনী হচ্ছে পাকিস্তানের সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামোকে সম্পূর্ণরূপে বদলে দেওয়া হচ্ছে। সেনাবাহিনী প্রধানকে আনুষ্ঠানিকভাবে দেশের সর্বোচ্চ কমান্ডার পদে নিয়ে আসা হচ্ছে। একই সঙ্গে দেশের পারমাণবিক অস্ত্রের চাবি তুলে দেয়া হচ্ছে তার হাতে। একজন সেনাকর্তা এবার পাকিস্তানের ভাগ্য নির্ধারণ করবে। বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, এমনকি বেসামরিক প্রধানও তিনি হচ্ছেন, মানে আসিফ মুনির। ফার্স্ট পোস্ট এটা নিয়ে একটা সুন্দর প্রতিবেদন করেছে। কি লিখেছে একবার দেখুন। পাকিস্তান 27 amendment put Munir to top, receives military command strategic full change। এই ধরনের কপি বিশ্বের বহু পত্রপত্রিকা করেছে। আমি শুধু ফার্স্ট পোস্টটা দেখালাম এবং যথেষ্ট ট্রাস্টেড পত্রিকা এটা, সেই কারণেই দেখালাম। গতকাল তাদের সংসদীয় যে আইন, যে বিচার ব্যবস্থা, সেখানে তাদের যে যৌথ কমিটি, সেখানে এটি অনুমোদন দিয়ে দেয়া হয়েছে, অর্থাৎ তাদের সংসদে এটি পাশ হয়ে গিয়েছে। এবার এটি বিলে তৈরি হতে আর মাত্র কয়েক সপ্তাহ। এই কয়েক সপ্তাহ পরে এটি বিলে পরিণত হয়ে যাবে এবং এই সংশোধনীর পরে আসিফ মুনির হয়ে যাবে পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। কি কি ক্ষমতা একটুখানি শুনলে পরে আপনি অবাক হয়ে যাবেন। তিনি ঠিক করবেন কে প্রধানমন্ত্রী হবে, তিনি ঠিক করে দেবেন কে প্রতিরক্ষা মন্ত্রী হবে, তিনি এটাও ঠিক করবেন কাকে মন্ত্রী থেকে লাথিয়ে বের করে দেয়া দরকার, কাকে তুলে নিয়ে এসে মন্ত্রী করা দরকার, এসবগুলো সে করবে। তিনি যে ক্ষমতাটা একেবারে একভূত করার চেষ্টা করছিলেন এটা বহুত দিন থেকেই বোঝা যাচ্ছিল। কেন বোঝা যাচ্ছিল? কারণ কয়েকদিন ধরে আপনি দেখেছেন একাধিক বিদেশ সফর তিনি করেছেন। ওয়াশিংটন ডিসিতে গিয়েছেন, বড় বড় রাষ্ট্রনেতাদের সঙ্গে বসেছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, খেয়েছেন। কাজেই কয়েকদিন ধরেই তিনি দেখাচ্ছিলেন আমি কিন্তু পাকিস্তানের হর্তা কর্তা বিধাতা। আর এবার ২৭তম যে সংশোধনী, সেই সংশোধনীতে তিনি বাস্তব ক্ষেত্রেই হয়ে গেলেন হর্তা কর্তা বিধাতা। তাকে এত ক্ষমতা দেয়া হয়েছে যে সে দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত তার কথায় চলবে, রাষ্ট্রপতি নয়। সে দেশের সবার মাথায় থাকবে কে? থাকবে মুনির, আসিফ মুনির। সে নিজেও কিন্তু একটা জঙ্গি, এটা সবাই জানে। সে থাকবে সবার মাথায়। সুপ্রিম কোর্ট কোনো ভুল বিচার করে দিলে তিনি ঠিক করে দেবেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল। এটা আইন নিয়ে চলে আসছে। সে তাদের দেশের সে আইন সে আনতেই পারেন। একই সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর প্রধান, চিফ অফ ডিফেন্স ফোর্স, মানে যাকে বলছে সিডিএফ, এর অতিরিক্ত দায়িত্ব সে পালন করবে। এটা তো করছিলই। তার সঙ্গে সিডিএফ এ নতুন পদ তিনি নিয়ে আসছেন,
এবার সেনা প্রধানের ধারণ করবে এবং অতিরিক্ত দায়িত্ব তিনি পালন করবেন। একই সঙ্গে সেনা প্রধান, বিমান বাহিনী, নৌবাহিনীর প্রধানদের তিনি ঠিক করবেন কে হবে, এবং একই সঙ্গে দেশের বিচার ব্যবস্থায় যদি কোনো ভুল ত্রুটি হয় তিনি সংশোধন করবেন। মানে ভোট দিয়ে কাউকে আপনি নিয়ে আনুন চাই না আনুন, কিচ্ছু যায় আসে না। ভোটটা হবে কিনা সেটাই বড় প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন এখানেই। জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের যে দীর্ঘস্থায়ী পদ এতদিন ছিল সেটাকে বিলুপ্ত করে দেয়া হয়েছে। একই সঙ্গে প্রস্তাবে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর সদস্যদের মধ্যে থেকে সেনা প্রধানের সুপারিশ জাতীয় কৌশল তিনি ঠিক করবেন। ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড কি দেয়া হবে সেটা ঠিক করে দেবো সেনা প্রধান, তারপর সেটা কাজে দেখাবে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রাখার কি দরকার আমার জানা নেই। এনএসসি একটি নতুন সংস্থা, অর্থাৎ পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্রাগার, সেই পারমাণবিক অস্ত্রাগারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকছে তার ওপরেই, এর আগেই চলে এসেছিল। তবে পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্রাগার সেটার নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে নেই, এটা নিশ্চিন্তে থাকুন। এটার নিয়ন্ত্রণ কিন্তু আমেরিকার কাছে আছে। এটা ঠিক করবে আমেরিকা যে কাকে ঠিক কোন জিনিসটা দেয়া হবে। আর এই যে পুরো বিষয়টি হলো না, এটার পেছনে আমেরিকার হাত সবার উপরে রয়েছে। তারাই এটাকে ঠিক করেছে যে ঠিক এই দেশটা এইভাবে চালাতে হবে। ওই বারংবার একবার প্রধানমন্ত্রী, একবার ডিফেন্স মিনিস্টার, একবার একে একবার ওকে, এতজনকে না বলে একজনকে ভাই আমি ঠিক করে দিই, তাকে যা খুশি বলবো সে আমার সব কাজ করে দেবে। আর আসিফ মনির মানে ফিল্ড মার্শাল আসিফ মনির, সে তো আমেরিকার কাছে রীতিমতো পদলেহন টেহন করেন। কাজেই এবার থেকে ডোনাল্ড ট্রাম্প তাকে যা নির্দেশ দেবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, 10টা লোককে ধরার আর প্রয়োজন পড়বে না। চীনও কিন্তু চুপচাপ, চীনের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে না, কারণ তারাও ঠিক একই পদ্ধতি অবলম্বন করবে। ওরা দেখে নিল যে একটাই তো জোন বাবা, ওই একজনকেই বলবো, যা বলার একজনকে বলবো, তাতে কাজ হয়ে যাবে। কিন্তু এর মধ্যে বিভিন্ন খবর সামনে উঠে আসছে। ইমরান খান আবার তার সহযোগীদের সক্রিয় করতে শুরু করে দিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ইমরান খানের সমর্থককারীরা, ইমরান খানকে সমর্থন করে এমন ব্যক্তিরা মিটিং মিছিল রীতিমতো করছে। এমনিতেই তো পাকিস্তান ছোট হয়ে গিয়েছে, বালুচিস্তানে পাকিস্তান ঢুকতে পারে না, মানে পাকিস্তান সেনাবাহিনীরা বালুচিস্তানে ঢুকতে পারে না। খাইবার পাখতুনখোয়ার অবস্থা ঠিক একই রকম। একইভাবে পিওকে মানে পাক অকুপাইড কাশ্মীর, সেখানের বর্তমান অবস্থা কি আপনারা সবাই জানেন, সেখানেও ঢুকতে পারছে না তারা। একদিকে খাইবার পাখতুনখোয়া, একদিকে পিওকে, অপরদিকে বালুচিস্তান। এই জায়গাগুলো তো শেষ হয়ে গিয়েছে। এখন মাঝখানে যেটুকু অংশ রয়েছে সেইটুকুর প্রধান হয়ে বসে থাকবেন কে থাকবেন? আসিফ মনির। আর সেইটুকু জায়গাতেও বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে গোটা পাকিস্তান জুড়ে। বিক্ষোভটা কারা করছে? ইমরান খানের সমর্থকেরা। আর ইমরান খানের ওপরে তীব্র অত্যাচার শুরু হয়েছে। যা খবর উঠে আসছে তাতে ইমরান খানের যিনি বোন ছিলেন, এতদিন তার হয়ে প্রতিনিধিত্ব করছিলেন, তাকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে। কারা তুলেছে? সেনাবাহিনীরা। ইমরান খানের স্ত্রী, তাকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে। অকথ্য অত্যাচার চালানো হচ্ছে তার উপর। তাকে ইলেকট্রিকের শক দেয়া হচ্ছে, এই রকম ট্রিটমেন্ট করা হচ্ছে তাদের সঙ্গে। দমন করা অত সহজ হবে না, কারণ ইমরান খানের যে সমস্ত লোকজন রয়েছে তারা এত সহজে দমন হবে না। অর্থাৎ পাকিস্তানের পরিস্থিতি যে খুব ভালো জায়গায় যাচ্ছে তা নয়, কারণ যখনই সেনাবাহিনীর হাতে সে দেশের সব কিছু চলে যাবে তখন কিন্তু সাধারণ মানুষ জেগে উঠবে। আদতেও উঠবে কি এটা নিয়ে বড় প্রশ্ন আছে, কারণ তাদের মাথা, তাদেরকে সঙ্গে সঙ্গে একটু করে চূড়ান দিয়ে দেওয়া হয়। মানে যখনই বোঝা যাবে যে কিছু একটা হতে চলেছে তখন পাকিস্তান সরকারের পক্ষ থেকে চূড়ান দিয়ে দেওয়া হয় একটু একটু করে, এ নাও শান্ত থাকো। তখন তারা ওই সমস্ত নেশায় কেমন যেন একটা হয়ে যায়। এর আগে দেখলেন না, এর আগে অপারেশন সিন্দুরের সময় কিভাবে বিপর্যস্ত হয়ে গেল পাকিস্তান, তারপরে আবার তারা নাকি যুদ্ধে জিতেছে এই বলে তারা শুরু করে দিল বিভিন্ন রকম কি বলবো কোলাহল।
বিভিন্ন জায়গায় তারা রীতিমতো মিছিল করতে শুরু করে দিল, তারা নাকি ভারতের সঙ্গে যুদ্ধ জিতেছে। অথচ সে দেশের একাধিক বিমান ঘাঁটি পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল ভারতবর্ষ, এখনো ঠিক করতে পারেনি। সে দেশের জনগণ ঠিক কিরকম, সে দেশের জনগণের বিচার বুদ্ধি ঠিক কতটা রয়েছে সেটা নিয়ে প্রশ্ন। তবে যাই হোক, ভারতের খুব একটা চিন্তার বিষয় নয়। ভারতের টার্গেট একটাই হয়ে গেল, তখন 10টা টার্গেট করতে হতো, এখন একটা টার্গেট। ওই একটা টার্গেটকে পেছনে ধরলে পরে খেল খতম পাকিস্তানের। যাই হোক, কি হয় এখন সেটাই দেখার বিষয়। এরপরে পাকিস্তানের অত্যাচারের মাত্রা ঠিক কোন জায়গায় পৌঁছয় এটাও দেখার বিষয়। আর ইমরান খান আদতেও জেল থেকে বেরোতে পারছেন কিনা এটাও দেখার বিষয়। আর যদি ইমরান খানের সমর্থকেরা তাকে জেল থেকে বার করে ফেলে, তাহলে ধরে নিন পাকিস্তানের পট পরিবর্তন আরো একবার হবে, সেখানে গণতন্ত্র হয়তো ফিরে আসতে পারে। সেটাই আশা। সে দেশের গণতন্ত্র যদি ফিরে আসে, ভারত একটু শান্তিতে থাকতে পারবে, এইটুকুই, এর বাইরে কিছু নয়। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।